হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু সুরভি লার্নিং একাডেমি। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি তোমাদের সুরভি ম্যাম, আর আমি আবারও চলে এসেছি তোমাদের জন্য একটা নতুন ক্লাস নিয়ে। আজ আমাদের আলোচনার বিষয় ক্লাস 6-এর সায়েন্সের চ্যাপ্টার 10 জীববৈচিত্র্য ও তার শ্রেণীবিভাগের পার্ট 2। আজ আমরা উদ্ভিদ রাজ্য সম্পর্কে আলোচনা করব। এর আগের ক্লাসে আমরা প্রাণী রাজ্য সম্পর্কে আলোচনা করেছি। তোমরা যারা এখনও দেখোনি তারা অবশ্যই গিয়ে চ্যানেলে ভিজিট করো। সেখানে ক্লাস 6 সায়েন্স বলে প্লেলিস্ট করা আছে, সেখান থেকে তোমরা প্রতিটা ক্লাস তোমরা সহজে পেয়ে যাবে। চলো তাহলে দেরি না করে আজকের ক্লাস আমরা শুরু করি। তোমাদেরকে আগের ক্লাসে আমরা বলেছিলাম যে উদ্ভিদের মধ্যে বিভিন্ন রকমের প্রজাতি দেখতে পাওয়া যায়। এই ধরো যেরকম কিছু লতানো গাছ হয়, কিছু বড় বড় গাছ হয়, তাই তো। কিছু যেমন কুমড়ো, লাউ, এগুলো কি সব লতানো গাছ। তরমুজ লতানো গাছ। ঘাস, এই যে ঘাসও এক প্রকার কি উদ্ভিদ। এছাড়া বড় বড় আম গাছ, লেবু গাছ, তারপর লিচু গাছ, এরাও এক প্রকার বড় বড় গাছ, মানে বৃক্ষ, মানে এরাও এক প্রকার উদ্ভিদ। তাহলে উদ্ভিদের মধ্যেই কিন্তু বিভিন্ন রকমের আমরা প্রজাতি দেখতে পাই। তো এই উদ্ভিদকে আমরা এখানে দেখতে পাচ্ছি 3 রকমভাবে ভাগ করেছে: হার্বস, শ্রাবস এবং ট্রি, অর্থাৎ বিরুৎ জাতীয় উদ্ভিদ, গুল্ম জাতীয় উদ্ভিদ এবং বৃক্ষ জাতীয় উদ্ভিদ। তাহলে বিরুৎ জাতীয় উদ্ভিদ কারা? না, যারা ছোট ছোট ডালপালা প্রায় নেই, কখনো কখনো লতিয়ে বা পেঁচিয়ে চলে, এরা ছোট গাছ। ইংরেজিতে এদের বলা হয় হার্বস আর বাংলায় বলা হয় বিরুৎ। দেখো এখানে ছবি দেখতে পাচ্ছ, ঘাসের ছবি দেওয়া আছে। এরা কি হয়? এরা অত্যন্ত ছোট ছোট, এদের ডালপালা নেই, ঠিক আছে। কখনো কখনো কি হয়, লতিয়ে বা পেঁচিয়ে চলে এবং এরা খুবই ছোট, এদের কাণ্ড খুবই নরম হয়। এবং গুল্ম জাতীয় গাছ কি না, যারা খুব বেশি লম্বা হয় না, তবে অনেক ডালপালা আছে, ঝোপের মতো দেখতে লাগে, এরা মাঝারি জাতীয়। ইংরেজিতে এদের বলা হয় শ্রাবস আর বাংলায় বলা হয় গুল্ম। তাহলে দেখো এই যে এখানে দেখো একটা জবা ফুলের গাছের ছবি আছে মনে হয়, হ্যাঁ, জবা ফুলের গাছ, গোলাপ ফুলের গাছ, এগুলো কি এরা খুব বেশি লম্বা হয় না। জবা ফুলের গাছ বা গোলাপ ফুলের গাছ কি আম গাছ, জাম গাছের মতো হয়? হয় না, খুব বেশি লম্বা এরা হয় না, তবে অনেক ডালপালা থাকে, ঝোপের মতো দেখতে হয়, আর মাঝারি জাতীয় হয়। এদেরকে বলা হয় গুল্ম জাতীয় গাছ। এবার আসছে বৃক্ষ জাতীয় গাছ, অর্থাৎ ট্রি। তো বৃক্ষ মানে কি? যারা খুবই বড়, মানে যারা লম্বা, যাদের মোটা কাঠের গুঁড়ি ও অনেক ডালপালা আছে, এরা হলো বড় গাছ বা বৃক্ষ। ইংরেজিতে বলা হয় ট্রি। যেমন আম গাছ, তারপর জাম গাছ, কাঁঠাল গাছ, তারপর বট গাছ, এরা কি এরা অনেক বড় গাছ, অনেক লম্বা গাছ, এবং এদের মোটা কাঠের একটা গুঁড়ি আছে, অনেক ডালপালা আছে, তাহলে এরা হলো বড় গাছ এবং বা বৃক্ষ জাতীয় গাছ। এবার দেখো উদ্ভিদ রাজ্যকে, অর্থাৎ প্ল্যান্টটি, একে কিভাবে ভাগ করেছে: অপুষ্পক এবং সপুষ্পক। তোমরা সবাই জানো যেসব উদ্ভিদে ফল ফুল হয় না তারা হলো অপুষ্পক, এবং যেসব উদ্ভিদে ফল ফুল হয় তারা হলো সপুষ্পক। তো এই অপুষ্পক জাতীয় উদ্ভিদকে আবার 3 রকমভাবে ভাগ করেছে: শ্যাওলা, মস জাতীয় এবং ফার্ন জাতীয়। শ্যাওলা জাতীয় অপুষ্পক উদ্ভিদকে বলা হয় অ্যালগি, আর মস জাতীয়কে বলা হয় ব্রায়োফাইটা, এবং ফার্ন জাতীয়কে বলা হয় টেরিডোফাইটা। সপুষ্পক উদ্ভিদকে আবার দুভাগে ভাগ করেছে: ব্যক্তজীবী বা জিমনোস্পার্ম, গুপ্তজীবী বা এনজিওস্পার্ম। এই গুপ্তজীবী সপুষ্পক উদ্ভিদকে আবার 2 রকমভাবে ভাগ করা হয়েছে: একবীজপত্রী এবং দ্বিবীজপত্রী। এবার আমরা প্রতিটা ভাগ সম্পর্কে বিস্তারিতভাবে জানব। দেখো প্রথমেই আমাদের দেওয়া আছে শ্যাওলা। তো তোমরা এখনই দেখলে শ্যাওলা অপুষ্পক শ্রেণীর উদ্ভিদ। শ্যাওলা উদ্ভিদ রাজ্যের একটি অপুষ্পক শ্রেণী। এদের কি দেহ মূল, কাণ্ড, পাতায় বিভক্ত থাকে না, মানে বিভক্ত নয়। এরা সাধারণত জলাশয়, স্যাঁতসেঁতে স্থান বা ভেজা পাথরে জন্মায়। এদের অধিকাংশের দেহে ক্লোরোফিল থাকায় নিজের খাদ্য নিজেই তৈরি করতে পারে। এরা বীজের পরিবর্তে স্পোর বা রেণু দ্বারা বংশবিস্তার করে। তাহলে শ্যাওলা তো তোমরা সবাই দেখেছো, বর্ষাকালে হলেই আমরা শ্যাওলা দেখতে পাই, এরকম সবুজ রঙের এরকম হয়। তাছাড়া পুকুরের ধার বরাবর দেখতে পাও, কারণ এই যেসব জায়গায় স্যাঁতসেঁতে স্থান বা জলাশয় বা ভেজা জায়গা থাকে সবসময়, সেই সব জায়গায় শ্যাওলা জন্মায়। আর এটা কি রঙের হয়? সবুজ রঙের হয়। আর সবুজ রঙের হয় তাই এদের মধ্যে কি ক্লোরোফিল থাকে, গাছের মতো ক্লোরোফিল থাকে। আর ক্লোরোফিল থাকে মানে এরা নিজেদের খাদ্য নিজেরা তৈরি করতে পারে, ঠিক আছে। কিন্তু এদের যেহেতু কোনো ফল ফুল
এইসব হয় না, তাই এরা কীভাবে বংশ বিস্তার করে, মানে নতুনভাবে শ্যাওলা কীভাবে তৈরি হয় না, বীজের পরিবর্তে এদের রেণু থাকে, এদের দেহে কী থাকে, রেণু। তো এই রেণুগুলো যখন ওই স্যাঁতস্যাঁতে জায়গায় পড়ে, এক শ্যাওলা থেকে আরেক শ্যাওলা, এক শ্যাওলার গায়ে যখন রেণুগুলো যখন মাটিতে ভিজে জায়গায় যখন পড়ে, তখন সেখানে আবার শ্যাওলার সৃষ্টি হয়। তাহলে এইভাবে কী হয় না, শ্যাওলা বংশ বিস্তার করে। এবার দেখো, শ্যাওলার মতোই আমরা একটা জিনিস দেখতে পাই যেটাকে বলা হয় জলের রেশম বা ওয়াটার সিল্ক। সেটা দেখো এরকম, দেখো ছবির মতো যেরকমভাবে এখানে তোলা হয়েছে, সেটা কি কথাই হয়, এটি একটি সবুজ শৈবাল। এদের দেহ সুতো বা রেশমের মতো সরু ও লম্বা হওয়ায় একে জলের রেশম বা রেশম বলা হয় বা ওয়াটার সিল্ক বলা হয়। এটি সাধারণত পুকুর, ডোবা, খাল ইত্যাদি স্থির মিঠা জলে জন্মায়। এটি অপুষ্পক উদ্ভিদ গোষ্ঠীর শ্যাওলা অর্থাৎ থ্যালোফাইটা শ্রেণীর অন্তর্গত। তাহলে দেখো, এই যে জলের রেশম বা ওয়াটার সিল্ক যেটা আছে, সেটা কোথায় হয় না, পুকুর, ডোবা, খাল, যেখানে স্থির, মানে যেখানে জলটা যেখানে স্থির, নদীতে নয়, কিন্তু নদীতে সবসময় কি হয়, জল প্রবাহিত হয়। তো যেখানে জল স্থির, পুকুর, ডোবা, খাল, এইসব জায়গায় কি হয়, জন্মায়। এটা এরকম দেখতে হয়, সরু লম্বা সুতোর মতো এরকম দেখতে হয়, যেরকম তোমার ছবিতে দেখতে পাচ্ছ। তাই এদেরকে বলা হয় জলের রেশম। এটাও কি শ্যাওলার গোষ্ঠীরই একটা অন্তর্গত। এদেরকে শ্যাওলা গোষ্ঠীকে বলা হয় থ্যালোফাইটা। এরপর দেখো মস উদ্ভিদ রাজ্যের একটি অপুষ্পক উদ্ভিদ। এদের কোনো ফুল ফল হয় না, একসঙ্গে এদের বলা হয় ব্রায়োফাইট। দেখো এই ছবিতে তুমি দেখতে পাচ্ছ মস, এটা কি মসের ছবি। এদেরও কোনো ফুল ফল হয় না, এরাও অপুষ্পক উদ্ভিদ এবং মসকে বলা হয় ব্রায়োফাইটা। যেমন শ্যাওলাকে বলা হয় থ্যালোফাইটা, সেরকম মসকে বলা হয় ব্রায়োফাইটা। এরা সাধারণত স্যাঁতসেঁতে ও ছায়াযুক্ত স্থানে জন্মায়। এরাও স্যাঁতসেঁতে জায়গায় জন্মায়, ছায়াযুক্ত মানে যেখানে রোদ পড়ে না সেরকম একটা ছায়াযুক্ত স্থানে জন্মায়। এদের মাথার উপরে টুপির মতো একটা অংশ থাকে। দেখো এখানে দেখতে পাচ্ছ ছবিতে, এদের মাথার উপরে টুপির মতো একটা অংশ আছে, যার মধ্যে কি থাকে না, গুঁড়ো গুঁড়ো রেণু থাকে। আর তোমরা আগেই দেখলে শ্যাওলা কী হয় না, রেণুর মাধ্যমে বংশ বিস্তার করে। তো এখানে মশও কী হয় না, রেণুর মাধ্যমেই বংশ বিস্তার করে। এই যে ওদের ওই টুপিগুলোর মধ্যে যে গুঁড়ো গুঁড়ো রেণু থাকে, সেই টুপির মতো অংশটা যখন শুকিয়ে যায়, তখন কি হয় না, রেণুগুলো ভিজে মাটিতে পড়ে। সেই ভিজে মাটিতে পড়ে, ওখানে আবার নতুন মসের সৃষ্টি হয়। তাহলে মস এইরকমভাবে বংশ বিস্তার করে। আর মসদের বলা হয় কি না, ব্রায়োফাইটা। এবার আমরা জানবো ফার্ন সম্পর্কে। দেখো এখানে ওপরে যে ছবিটা আছে, সেই ছবিটা হচ্ছে এক শুষ্নী শাকের ছবি। এই শুষ্নী শাকগুলো তোমরা দেখে থাকবে স্যাঁতসেঁতে জায়গায় বা কোনো ভেজা মাটিতে এই শাকগুলো হয়। ঠিক আছে, এই শাকগুলো এক ধরনের ফার্ন। এই শুষ্নী শাকও কি এক ধরনের ফার্ন। ফার্ন উদ্ভিদ রাজ্যের একটি অপুষ্পক উদ্ভিদ। এদের বলা হয় টেরিডোফাইটা। তাহলে ফার্ন গোষ্ঠীকে বলা হয় কি, টেরিডোফাইটা। মসকে বলা হয় ব্রায়োফাইটা এবং শ্যাওলাকে বলা হয় থ্যালোফাইটা। ঠিক আছে, এদের দেহ প্রকৃত মূল কাণ্ড পাতায় বিভক্ত। বিভক্ত কেন বলছে, দেখো এখানে শুষ্নী শাকের যে ছবিটা আছে, সেটা ওদের মূল আছে, কাণ্ড আছে, পাতা আছে। এবং এই যে ফার্ন, এই যে নিচে যে ছবিটা আছে, সেটা হচ্ছে ফার্নের ছবি এক ধরনের। তো এরও মূল কাণ্ড পাতা আছে। এরা ফুল ও বীজ উৎপন্ন করে না। ঠিক আছে, এদের মূল কাণ্ড পাতা থাকলেও এরা ফুল ও বীজ উৎপন্ন করে না, তাই এদের বলা হয় অপুষ্পক উদ্ভিদ। এরা স্পোর বা রেণু দ্বারা বংশ বিস্তার করে। তাহলে এরাও রেণু দ্বারাই বংশ বিস্তার করে। কেন, কারণ এদের ফুল হয় না। অপুষ্পক উদ্ভিদের শ্যাওলা বলো, মস বলো, ফার্ন বলো, এদের ফুল হয় না। আর আমরা সবাই জানি যে ফুল থেকেই হয় বীজ, আর সেই বীজ থেকেই নতুন গাছ জন্মায়। কিন্তু এদের যেহেতু ফুল হয় না, তাই এদের বীজ হওয়ারও কোনো প্রশ্ন নেই। কিন্তু এরা বংশ বিস্তার করবে কেমন করে, মানে কেমন করে বাড়বে এদের সংখ্যা না, এই যে রেণু দ্বারা। এদের বডিতে কি থাকে, মানে এই যে গাছের পাতার মধ্যে কি থাকে, রেণু থাকে। যে ফার্নের পাতার মধ্যে কি থাকে, রেণুথলি থাকে। এই রেণুথলিগুলো যখন শুকিয়ে যায়, তখন রেণুগুলো যখন ভিজে মাটিতে বা স্যাঁতসেঁতে জায়গায় পড়ে, তখন সেখান থেকে নতুন ফার্নের জন্ম হয়। একই রকমই ব্যবস্থা শ্যাওলা এবং মসের মতোই। তাহলে এরাও কি হয় না, সাধারণত স্যাঁতসেঁতে ও ছায়াযুক্ত স্থানেই জন্মায়। এদের পাতার নিচে কি থাকে, রেণুথলি।
তাহলে এতক্ষণ আমরা অপুষ্পক উদ্ভিদগুলো সম্পর্কে জানলাম, শ্যাওলা, মস, ফার্ন সম্পর্কে। এবার আমরা সপুষ্পক উদ্ভিদের মধ্যে অর্থাৎ যেসব উদ্ভিদের ফল, ফুল, বীজ এইসব হয় সেসব উদ্ভিদের ধরন সম্পর্কে জানবো। তার মধ্যে প্রথম যেটা আছে সেটা হচ্ছে ব্যক্তবীজী উদ্ভিদ, যার ইংরেজি হলো জিমনোস্পার্ম। যেসব উদ্ভিদের বীজ ফলের মধ্যে আবৃত না থেকে উন্মুক্ত অবস্থায় থাকে তাদের ব্যক্তবীজী উদ্ভিদ বলা হয়। দেখবে কোনো ফলের বীজ, যেমন আমের বীজ, লিচুর বীজ, এগুলো কি তোমরা বাইরে থেকে দেখতে পাও? না, আমরা বাইরে থেকে দেখতে পাই না। আর লিচুটা যখন আমরা ভাঙি তখন শাঁসটা খাওয়ার পর আমরা সেই বীজটা দেখতে পাই। আমেরও সেই রকম শাঁসের মধ্যে ভেতরে থাকে বীজটা। তাহলে এদের কি, এদের বীজগুলো ভেতরে থাকে। তো ভেতরে যদি থাকে তার মানে গুপ্ত অবস্থা থাকে, তো ওটা হলো গুপ্তজীবী, গুপ্তবীজী। কিন্তু এই যে ব্যক্ত মানে কি, এদের বীজটা বাইরে থেকে দেখা যায়, কোনো ফলের মধ্যে এরা আবৃত থাকে না। এই যে এখানে যে ছবিটা দেখতে পাচ্ছ, যে আনারসের মতো দেখতে, দেখো কাঠের মতো দেখতে একটা বীজ আছে, তো এটা হলো একটা বীজ। এরা সপুষ্পক উদ্ভিদ, এদের বীজ ফল দ্বারা আবৃত থাকে না। এদের প্রকৃত মূল, কাণ্ড, পাতা থাকে। অধিকাংশ চিরহরিৎ ও কাঠজাতীয় উদ্ভিদ। উদাহরণ কি? পাইন, সাইকাস, দেবদারু। দেখো পাইন গাছে, দেখো ছবিটা দেওয়া আছে, এটা হলো পাইন গাছের বীজ। পাইন গাছের ছবি দেওয়া আছে এবং পাইন গাছের বীজেরও ছবি দেওয়া আছে। তাহলে এদের দেখতে পাচ্ছ যে পাইন গাছটা সপুষ্পক উদ্ভিদ, কারণ এদের মূল, কাণ্ড, পাতা আছে এবং বীজটাও দেখো তো বাইরে থেকে আমরা দেখতে পাচ্ছি, কোনো ফলের ভেতরে এই বীজটা নেই। তাহলে এটা হলো ব্যক্তবীজী। মানে মোট কথা হচ্ছে যেসব উদ্ভিদের বীজ আমরা বাইরে থেকে দেখতে পাই তারা হলো ব্যক্তবীজী উদ্ভিদ। তাহলে বীজি কি? ঠিক তার উল্টো। না, যেসব উদ্ভিদে বীজ ফলের মধ্যে আবৃত বা সুরক্ষিত অবস্থায় থাকে তাদের বলা হয় গুপ্তবীজী উদ্ভিদ। যেমন আম, ধান, গম, গোলাপ, সূর্যমুখী, এইসব কি হয়, উদ্ভিদের বীজ ফলের মধ্যে গুপ্ত অবস্থায় থাকে। বৈশিষ্ট্য কি? না, এদের প্রকৃত মূল, কাণ্ড, পাতা থাকে। এদের ফুল হয়, ফুল থেকে ফল হয়, বীজ ফলের মধ্যে থাকে। এরা পৃথিবীর সবচেয়ে উন্নত এবং বৃহত্তম উদ্ভিদ গোষ্ঠী। মানে বেশিরভাগ কিন্তু সব উদ্ভিদ গুপ্তবীজী হয়। যেমন তোমাদের চারিপাশে তোমরা আম, কাঁঠাল, লিচু যেসব গাছ দেখতে পাও সেগুলো বেদানা বলো বা আনারস বলো বা লেবু বলো, হ্যাঁ, এইগুলো কি, এগুলো সবই তোমরা বীজটা ভেতরে দেখতে পাচ্ছ। তাহলে বা যেসব সবজি যেমন লাউ, কুমড়ো, এরাও হচ্ছে গুপ্তবীজী, কারণ এদেরও বীজ ভেতরে আছে। তাহলে এটা হলো গুপ্তবীজী উদ্ভিদ। এরপর আমরা দেখব একবীজপত্রী এবং দ্বিবীজপত্রী। যেমন গুপ্তবীজীকে দুভাগে ভাগ করা হয়েছে, একবীজপত্রী এবং দ্বিবীজপত্রী উদ্ভিদ। তাহলে একবীজপত্রী এবং দ্বিবীজপত্রী উদ্ভিদ কি? না, যেসব গুপ্তবীজী উদ্ভিদের বীজে একটি মাত্র বীজপত্র থাকে তাদের একবীজপত্রী বলে। আর দ্বিবীজপত্রী হলো যেসব গুপ্তবীজী উদ্ভিদের বীজে দুটি বীজপত্র থাকে তাদের দ্বিবীজপত্রী উদ্ভিদ বলে। তাহলে বীজপত্র ব্যাপারটা কি? না, তোমরা যখন কোনো ছোলা বা মটর আমরা যদি ভিজিয়ে রাখি, তারপর দেখবে সেই ছোলাটাকে আমরা দুভাগে ভাগ করতে পারি। মানে দেখবে ভেজানো ছোলা তোমরা হাত দিয়ে একটু চেপে দেখবে দুভাগে ভাগ হয়ে গেল, তাহলে ওটা দ্বিবীজপত্রী, মানে দুটো বীজপত্রে ভাগ হয়ে গেল। তাহলে যেমন আম বীজকেও আমরা, আমের আটিকে যখন দেখবে কাঁচা অবস্থায় থাকবে তখন কাঁচা আমের একবার বীজটাকে তোমরা ভাঙার চেষ্টা করবে, দেখবে ওটাও দুভাগে ভাগ হয়ে যাবে। আম, মটর, ছোলা, জবা, সূর্যমুখী, এদের সবার বীজটা দুটি বীজপত্রে ভাগ হয়ে যায়, তাই এদেরকে বলা হয় দ্বিবীজপত্রী উদ্ভিদ। এদের বীজে দুটি বীজপত্র থাকে এবং পাতার শিরা জালিকাকার হয়। আচ্ছা, এই ব্যাপারটা পরে বলছি, আগে একবীজপত্রীর উদ্ভিদটা বলে দিই। যেমন ধান, গম, ভুট্টা, কলা, নারকেল, এইসবের বীজগুলো কিন্তু এরকম দুভাগে ভাগ করা সম্ভব নয়, মানে দুভাগে ভাগ হয় না। তাহলে এদের বৈশিষ্ট্য কি? না, বীজে একটি মাত্র বীজপত্র থাকে এবং পাতার শিরা সমান্তরাল হয়। এবার সমান্তরাল আর জারিকাকার শিরাবিন্যাসটা কীরকম? যেমন দেখো এখানে একটা কলা গাছের পাতার ছবি দেওয়া আছে একবীজপত্রী উদ্ভিদের দিকে, এবং দ্বিবীজপত্রী উদ্ভিদের দিকে আম গাছের পাতার ছবি দেওয়া আছে। তোমরা যদি কখনো কলা গাছের পাতাটা ভালো করে দেখবে যে ওখানে দেখবে সমান্তরাল রেখা থাকে। সমান্তরাল রেখা মানে তোমরা জানো নিশ্চয়ই, অঙ্কে পড়েছ, দেখবে সমান্তরালভাবে ওখানে রেখা থাকে। কিন্তু জালিকাকার শিরাবিন্যাস অর্থাৎ আম গাছের পাতাটা দেখবে, ওখানে দেখবে জালের মতো অনেকগুলো, মানে জালের মতো অংশ থাকে, মানে জালের মতো দেখবে ভাগ করা থাকে।
বা এরকমও করতে পারো, কোনো দিন যদি কোনো আম পাতা বা কাঁঠাল পাতাকে কী করবে, তুলে বয়ে রেখে দেবে। একটা মোটা বইয়ের ভেতরে ঢুকিয়ে রেখে দেবে। যখন অনেক দিন রাখার পর যখন পাতাটা শুকিয়ে যাবে, তখন দেখবে সেটাকে যদি ধীরে ধীরে একটু ছাড়ানোর চেষ্টা করো ওপরে পাতার অংশটা, দেখবে যে একটা জালের মতো অংশ ভেতর থেকে বেরোচ্ছে, তাহলে ওটা জালিকাকা শিরা বিন্যাস। আর এখানে শিরাগুলো কি না সমান্তরালভাবে থাকে, তাহলে এটা হলো সমান্তরাল শিরা বিন্যাস। তাহলে এটা হলো একবীজপত্রী এবং দ্বিবীজপত্রী উদ্ভিদের উদাহরণ এবং বৈশিষ্ট্য। তাহলে আজকের ক্লাস এই অবধি। তোমাদের যদি ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবে চ্যানেলটিকে এবং বেল আইকনটা ক্লিক করবে, তাহলে আমি যখনই নতুন কোনো ক্লাস দেবো তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। চলো তাহলে আজকের ক্লাস এই অবধি, তোমরা সবাই ভালো থেকো।